জি। সালাউদ্দিন সংসদের দাঁড়ায় বলছে আমরা তো নোট অফ ডিসেন্ট দিচ্ছি, তো এখন আমাদেরকে কেন বলা হবে? এখন আমরা বলছি যে আমরা দ্বিমত পোষণ করি। আর একেবারে সরাসরি বিএনপির নেতারা বলে এখন আমরা যদি এই আলোচনাটাকে এইভাবে ফিনিশ না করতাম তাহলে তো নির্বাচন দিত না, নির্বাচনের স্বার্থে আমাদেরকে এই কাজটা করতে হয়েছে। এই তো কথা বলা, স্থূল আচরণের মাধ্যমে, সংলাপের মাধ্যমে এই কথা নির্লজ্জের মতো পার্লামেন্টে বলা, এটা কি জাতির সাথে মশকারি বা প্রতারণার মতো না? এটা অবশ্যই একটা প্রতারণা। কারণ আমার কথা হলো যে আপনি যে রাজনৈতিক দল আপনি যদি মনে করেন যে ওই সময় ওই জিনিসটা ভুল ছিল বা আপনি এগ্রি করেন নাই, তাহলে এটা আপনি জনগণের কাছে নিয়ে যাওয়া উচিত ছিল এবং সেটার উপরে স্ট্যান্ড করা উচিত ছিল আপনার। আপনি ভিতরে ভিতরে গোপনে ইলেকশনে যাওয়ার জন্য, ক্ষমতা নেওয়ার জন্য রাজি হবেন আর ক্ষমতায় যে চোখ উল্টিয়ে দিবেন জনগণের কাছে প্রতারণা, এটা অত্যন্ত একটা দলের জন্য, বিএনপির মতো একটা দল, যে দলের প্রতিষ্ঠাতা হলো অত্যন্ত সত্যিবাদী দেশপ্রেমিক ছিলেন, তার দল জায়গায় জায়গায় আপনার প্রতারণা করবে, জনগণকে ফাঁকি দিবে, ক্ষমতায় যাওয়ার জন্য, লুটপাট করার জন্য এগুলো প্রতারণা তৈরি করবে। এটা খুবই দুঃখজনক। আমার কাছে কেন জানি আমি বিশ্বাস করেন, আমার কাছে মনে হয় এখন যারা এই পার্টিগুলো চালাচ্ছে তারা কেউ জিয়া রহমানের আদর্শে বিশ্বাস করে না। আমি কোনোভাবে দেখি না যে তারা কেউ স্টার্টিং ফ্রম দ্য টপ টু বটম তারা কেউ জিয়া রহমানের আদর্শে বিশ্বাস করে, জিয়া রহমানের নীতিকে বিশ্বাস করে এবং জিয়া রহমানের স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করে। আমার কাছে কেন জানি মনে হয় শুধু তার নাম ছাড়া আর কিছু তাদের কাছে নেই। ডক্টর মুজিব, পার্লামেন্টের নির্লজ্জের মতো তারা যেসব কথাবার্তা ইদানিং বলে, আপনি জিয়াউর রহমানকে সামনাসামনি দেখা একজন মানুষ, জিয়াউর রহমানের সাথে সরাসরি রাজনীতি করা একজন মানুষ, আপনি পার্লামেন্টে ইদানিং বিএনপি কে যারা রিপ্রেজেন্ট করছে চরিত্রের সাথে, বডি ল্যাঙ্গুয়েজের সাথে, আচার আচরণের সাথে আপনি কি জিয়াউর রহমান বা বেগম খালেদা জিয়ার কোন মিশ্রণ আপনি দেখেন কিনা? তাদের সাথে কোনো সমতা? আমি কোন রকম দেখি না, তাদের মধ্যে কোন নীতি নৈতিকতা দেখি না এবং আমি বিশ্বাস করি আজকে জিয়া রহমান বেঁচে থাকলে এগুলো একটা পার্লামেন্টে কোনোদিন ইলেকশনে যেতে পারতো না। আর জিয়া রহমানকে আমি যেভাবে দেখেছি, কারণ জিয়া রহমানের পার্টির ভিতরেও যখনই কাউকে অন্যায় করতে দেখছে সে স্ট্রেট জেলে ঢুকিয়ে দিচ্ছে, কোনো মাফ করে নাই, কাউকে ছেড়ে দেয় নাই। এই লোকগুলো যারা এখন দল চালায় তাদের কেউই জিয়া রহমানের সামনে ওই যোগ্যতা পেত না যে জিয়া রহমান তাদেরকে এইসব জায়গায় নিয়ে আসতো। আরেকটা জিনিস, একটা কথা বলি আপনাকে, জনগণ কিন্তু এই আজকে যারা এই বিএনপিতে যারা এই সালাদিনের কথা বলে এরা মনে করে কি যে জনগণ খুব বোকা, আমরা যা বলবো তাই মানতে হবে। এবং সে, আমি একটা দেখলাম, সে থ্রেট করে, সে স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারে কিন্তু সে ভুলে গেছে যে হাসিনা থ্রেটও কিন্তু জনগণ পিছপা হয় নাই, এই ইয়াং জেনারেশন পিছপা হয় নাই। সেখানে এই 2 দিনের কি বলে বৈরাগী ভাতের রেখে অন্ন, সে এসে থ্রেট করে যে সে দেখে নিবে, কোন আন্দোলন করতে দিবে না। আমার কাছে মনে হয় যে তার কিছুদিনের মধ্যে আবার শিলংয়ে ফিরে যেতে হবে। ডক্টর মুজিব, আমি আপনার কাছে ব্যাক করছি, বাট আপনি 2 দিনের বৈরাগী ভাতের কয় অন্ন, আমার কাছে সাবজেক্ট অত্যন্ত চমৎকার একটা উদাহরণ মনে হয়েছে। নিরুনিরাপ আপনি যে উদ্দেশ্য নিয়ে বিএনপির রাজনীতি কোনো এক সময় করেছেন, বিএনপির জন্য আত্মত্যাগ করেছেন, নিজেকে উজাড় করে দিয়েছেন বিএনপির জন্য যে আমি এটা করব এটা করব, বর্তমান বিএনপির মধ্যে আপনার যেভাবে দেখেছেন যে বেগম খালেদা জিয়ার দল এটা, বেগম জিয়ার দল এটা, এই যে তারা বলে যে অধ্যাদেশগুলো যখন আলোচনা হয়েছে তারা নোট অফ ডিসেন্ট দিচ্ছে, তারা বলছে আমরা এটার সাথে একমত না, ওইখানে আলোচনাকে অ্যাপ্রুভ করেছে ডক্টর মোহাম্মদ ইউনূসের দাঁড়িয়ে সালাউদ্দিনের মতো ভারতীয় কুত্তা সংসদ ভবনে দাঁড়িয়ে জুলাই সনদ পাস করেছে, প্রমিস করেছে যে আমরা এই ওয়াদাবদ্ধ, আমরা এটা পাস করব। এবং তারেক রহমান নিজে ইলেকশনের আগে বলছে গণভোটে হেতে ভোট দেন, আমরা জুলাই সনদ বাস্তবায়ন করব। এখন তারা একটার পর একটা অধ্যাদেশ, যেটা জনগণের পক্ষের অধ্যাদেশ, রাষ্ট্রের পক্ষের অধ্যাদেশ, তাই বলে একটার পর একটা বাতিল করছে। বিএনপির এই আচরণটাকে আপনি কিভাবে দেখেন? নীরা। জি জেকব ভাই, থ্যাংক ইউ সো মাচ। এত সুন্দর একটা সাবজেক্ট আপনি আলোচনায় আনছেন, মানে এটা কোনো কিছুর সাথে কম্পেয়ারেবল না, কোনো কিছুর সাথে আপনি কম্পেয়ার করতে পারবেন না এই বিষয়টা, যেটা নিয়ে মানে খেলা শুরু হয়ে গেছে। এটা একটা ছেলে খেলার মতো অবস্থা হলো যে আমি পুতুল খেলতে গেলাম, আমার পছন্দ হইলো, এটা করলাম, পছন্দ হইলো না, ওখান থেকে আমি 6-9 বাটপারি করে উঠে আসলাম।
সেটা হলো পুতুল খেলা। আর একটা রাষ্ট্র চালাবে, একটা দেশ চলবে, একটা গণতান্ত্রিক দেশে এই ধরনের কথাবার্তা বলাটাই লজ্জাজনক। এটা কোনো মানে পলিটিক্স এর ভাষাই হতে পারে না। এটা কোনো রাজনীতির ভাষাই হতে পারে না। বাংলাদেশের রাজনীতিটা আমরা কিন্তু দেখি মাস্তানি। এটা কোনো রাজনীতির মধ্যে পড়ে না। কারণ আমরা দেখি রাজনীতিবিদরা রাজনীতি করছে, করে আসছে। তা কোনো পলিসির আশেপাশেই তারা নাই। এটা কি ধরনের একটা পলিসি তাদের হতে পারে যে আমরা ইলেকশনটাকে এটা এই কথাটা না বললে, না করলে ইলেকশন হবে না। ইলেকশনের জন্য এই কাজটা করেছি। এর চেয়ে ন্যাকেড আর কোনো বিষয় থাকতে পারে বলে আমি মনে করি না। কারণ আজকে দেশ কার? দেশ হলো জনগণের। জনগণ কি চাচ্ছে আমাকে সেটা দেখতে হবে। নীরা, একটা কথা আপনাকে আমি একটু সাহায্য করি। তারা বিএনপি তাইলে যেই কাজটা করছে এটাকে ইংরেজিতে বলে ক্রাইমস ইন মরাল টার্পিটিউড, আর এটা বাংলায় ট্রান্সলেশনটা হলো নৈতিক অধঃপতনমূলক অপরাধ। তারা যেটা করছে অর্থাৎ ভণ্ডামি করেছে, বিয়ে করতে যাইয়া কবুল কইছে, কিন্তু কবুল করার পরে উঠে বলে কি করছে, করার পরে বউয়ের সাথে শুইছে, শোয়ার পরে উঠে বলে আমার কবুলটা তো আমি ঠিক মতো কই নাই। আচ্ছা, বিষয়টা এই পর্যায়ে গেল। এখন আপনি এটাকে কিভাবে দেখবেন? আপনি বাস্তব অর্থে শুধু ওই নৈতিক ভাবে তারা বলছে কারণ আমার এই বিয়েটা কবুল না, কিন্তু মেয়ের তো সতীর্থ নিয়ে নিছে, বউ তো শেষ, অবস্থা কি? জেকব ভাই, এ বিষয়ে বলতে গেলে তো অনেক কিছুই চলে আসে, অনেক কিছুই বলতে হয়। ওই তেলে তেলে ঝালে কিছু বললে চলবে না, কিন্তু মূল গোড়াঘাটে আসতে হবে। এখন যদি আমি আমার যে দায়িত্ব, এখন তো বেলা শেষে মানে ডাইরেক্ট একটা কথাই বলতে হয়, আসলে কি সে স্বরাষ্ট্র না পররাষ্ট্র না সে রয়ের প্রধান, রয়ের দায়িত্ব পালন করছে, এই বিষয়টা দেখার সময় হয়ে গেছে। এখন আমাদের দেশের জনগণের ওই সময় আর নাই। কি বলবে, কি শুনবো বা কিভাবে করব, এই বিষয় দেখা বা ভাবার সময় আমাদের হাতে নাই। আমরা যথেষ্ট সময় নষ্ট করেছি। এই জুলাইয়ের বিপ্লব হয়েছে, 18 মাস একরকম গেছে। 18 মাস পরে আমরা যে দেখতেছি, 18 মাসে যতটা আমাদের পিছনে না নেওয়া হয়েছে তার চেয়ে আরো বেশি পিছনে আমরা চলে যাচ্ছি। ওকে নীরা, আপনি বলছেন উনি স্বরাষ্ট্র, পররাষ্ট্র না অর্থ না পরিকল্পনা এটা বোঝা যাচ্ছে না। এটা এখন একটা কথা, এই কাজটা কখন হয় আপনি কি জানেন? নীরা, আমি বাস্তব কথাগুলো আপনাকে বলি। একজন একটা কলেজের প্রিন্সিপাল যখন অযোগ্য হয় তখন দপ্তরি হয়ে যায় প্রিন্সিপাল। একজন দপ্তরি যখন প্রিন্সিপালের ভূমিকা পালন করে, একজন দপ্তরি যখন বাংলা প্রফেসর হয়, কেমিস্ট্রি প্রফেসর হয়, ইতিহাস প্রফেসর হয়, এটা হয় কিসের জন্য? একজন অদক্ষ, অযোগ্য, অদূরদর্শী প্রিন্সিপালের জন্য। বাংলাদেশ কি এই বাংলাদেশের অবস্থা কি তত, নাকি আপনি ডিফারেন্ট হইতে দেখবেন? আসলে সত্যি কথা বলতে আমাদের দেশটাকে ব্যর্থ বানানোর জন্য আর কি কি ওয়ে আছে এগুলোই ফিগার আউট করা হচ্ছে, এবং এগুলোকে সামনে এনে একে অযোগ্য বানানোর জন্য যা কিছু দরকার সেই খেলাই এখন চলছে। ওকে নীরা, আমি আপনার কাছে ব্যাক করবো। কর্নেল ফেরদৌস আজিজ, আমি আপনার কাছে আসবো। ভাই, আপনার মাথাটাকে যদি একটু উপরে উঠান, আপনার নামের জন্য মুখটা দেখা যাচ্ছে না। ওকে ভাই, আজিজ ভাই, আপনাকে নীরা একটা কথা বলছে যে সালাউদ্দিন সে কি স্বরাষ্ট্রমন্ত্রী, সে কি পররাষ্ট্রমন্ত্রী, সে কি পরিকল্পনা মন্ত্রী, সে কি আইন মন্ত্রী? আমি নীরাকে যে উদাহরণটা দিলাম, স্কুলের দপ্তরে যখন হেডমাস্টারের দায়িত্ব পালন করে, তো দপ্তরে যখন কেমিস্ট্রি পড়ায়, একজন দপ্তরে যখন ম্যানেজমেন্ট পড়ায়, তখন এর 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 মেইন রিজনটা এই যে স্কুলের হেডমাস্টার অথবা প্রিন্সিপাল তিনি অদক্ষ। বিষয় কি এমন, নাকি আপনি অন্যভাবে ইন্টারপ্রেট করবেন? ফেরদৌস আজিজ। আসলে কাউকে ছোট করতে চাচ্ছি না, একটা দপ্তরি তো সুযোগ নিচ্ছে, দপ্তরিকে বাইরের লোক উস্কানি দিয়ে তাকে তার পিছনে থেকে
ব্যাকআপ সাপোর্ট দিয়ে তাকে করছে, এবং যাদের মেইন প্লেয়ার থাকার কথা ছিল তারা ওই চেয়ারগুলোতে রোল প্লে করতে পারছে না। আমরা আধিপত্যবাদ ভেঙে দিয়েই কিন্তু এই জুলাই আন্দোলন করে দ্বিতীয় স্বাধীনতা বললে আবার কেউ কেউ রাগ করেন, মাইন্ড খায়, খাক, অসুবিধা নাই, আই ডোন্ট কেয়ার। স্বাধীনতা তো হারিয়ে গিয়েছিল, এটা সত্য, আমরা স্বাধীন ছিলাম না, তো এটা স্বাধীনতাই, দ্বিতীয় স্বাধীনতাই। কেউ স্বীকার করুক আর না করুক কিছু আসে যায় না। কর্নেল ফেরদৌস আজিজ, আমি যদি কর্নেল ফেরদৌস আজিজ, আপনি কষ্ট নিয়েন না, বা যারা রাগ করে আমি তাদের দিকে তাকাচ্ছি না। আমি জেকব মিল্টন যদি বলি 24শে আগস্ট যেটা হয়েছে, জুলাই আগস্ট বিপ্লবে যেটা হয়েছে হাসিনা পালিয়ে যাওয়ার পরে, আমি যদি বলি 5ই আগস্ট ছিল বাংলাদেশের সত্যিকার অর্থে স্বাধীনতা, এই কথাটাকে আপনি রিভার্ট করবেন কি দিয়ে? এই প্রথম আমি বলবো, এই প্রথম বাংলাদেশ সত্যিকার অর্থে স্বাধীনতা পেয়েছে। আপনি আমাকে কিভাবে বিরোধিতা করবেন ভাই? আমি বিরোধিতা করব না, আমি বলবো আপনাকে ধন্যবাদ দিব আপনি 100% সত্য কথাটা বলার জন্য। আমার যাই না, মুজিব ভাই হয়তো মুক্তিযোদ্ধা বা অনেকে আছে মুক্তিযোদ্ধা ভাইদের প্রতি আমি শ্রদ্ধা রেখেই বলছি, আপনারা কষ্ট করেছেন, ত্যাগ স্বীকার করেছেন, স্বাধীনতা দিয়েছেন, আমরা কৃতজ্ঞ মুক্তিযোদ্ধাদের প্রতি, বাট ওই চুক্তিযোদ্ধার খাট যোদ্ধাদের প্রতি না। আচ্ছা, কিন্তু সেই স্বাধীনতাটা হাইজেক হয়ে গেছে, আর সেই স্বাধীনতাও করা হয়েছে চক্রান্ত, ভারতের চক্রান্তে। আচ্ছা, যার কত পিছনে না যাওয়াটাই ভালো। তো সেই স্বাধীনতা চলে গেছে, আমাদের হাতে ছিল না প্রতিটা। আমি তো দেশে ভাই, আপনারা তিনজনই তো বাইরে। আমি এক লন্ডনে বসে আমার এক পরিচিত একজন, আমাদের 1 বছর সিনিয়র লেফটেন্যান্ট অবস্থা আউট হয়ে গেছে আর্মি থেকে, খুব তর্ক করছিল, আজিজের দোস্ত আর কি। হ্যাঁ, এক পর্যায়ে তাকে আমি মেসেঞ্জারে বললাম, আপনি দূরে, কথা ভেঙে যাচ্ছে, আটকে যাচ্ছে কথা। খুব সুন্দর লাগছে। আজিজ ভাই, আপনার কথা আমরা শুনতে পাচ্ছি না আজিজ ভাই। হ্যাঁ, সরি, ডিস্টার্ব দিচ্ছিল। আমি যে ফেরদৌস আজিজ এই গোল্ডেন ফায়ারের ভিতরে মাঝখানে থেকে পুড়ছি, আমি জানি এটার কত জ্বালা। আপনি সাপোর্ট করে যাচ্ছেন রং জিনিসকে, হাসিনা রেজিমের সময়, এটা 14-15 সালের দিকে। তো এখন অনেকেই অনেক কিছু বলবে, বাট প্রকৃত অর্থে কিন্তু স্বাধীনতা এই 5ই আগস্টে পরে আসছে। প্রকৃত অর্থে স্বাধীনতা 5ই আগস্টে। আজিজ ভাই, আপনি কথাটাকে কিভাবে নিবেন? তারা বলছে আমরা নোট অফ ডিসেন্ট দিয়েছি, আমরা আলোচনার সময় এই অধ্যাদেশগুলোর পক্ষ আমরা নেই না। আমরা তখন আলোচনাটায় এই সময় এগ্রি করেছি একটা কারণের জন্য, যে নির্বাচনটা যাতে তাড়াতাড়ি হয়। আজিজ ভাই, আপনি কি আবার একটু লগ অফ করে লগ অন করবেন? হ্যালো, আপনি কি একটু লগ অফ করে লগ অন করবেন? জেকব ভাই, এখানে একটা কথা আছে, আপনি যেটা ব্যাখ্যা দিচ্ছেন, যেটা বলছেন, যে বলছে যে এটা আমরা তখন। এক সেকেন্ড নীরা, এক সেকেন্ড। ফেরদৌস আজিজ ভাই, আপনি কি একটু আউট হয়ে আবার লগ ব্যাক করবেন? আচ্ছা, করছি। ওকে, আমি নীরা আপনার কাছে আসছি, আমি মুজিব ভাই আপনার কাছে আসছি। মুজিব ভাই, বিএনপি যেটা, আপনার কথা শোনা যাচ্ছে না। আপনার কথা, এর অর্থ হচ্ছে সমস্যাটা আমার এখানে না, আমার এখানে তো ঠিক আছে ভাই। জেকব ভাই, আপনার ওখানে হতে পারে, এখানে এখন আমি শুনতেছি, মুজিব ভাই শুনতেছে না। আপনার কথা শোনা যাচ্ছে না। মুজিব ভাই, আমার কথা শুনতে পাচ্ছেন? জি জি, আপনার কথা শুনতে পাই, কিন্তু জেকব মিল্টনের কথা শুনতে পাচ্ছি না। তাইলে ভাইয়ের ওখানে সমস্যা, ভাইয়া ভিতরে লাইনে আছে। হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট কথা। না না, শুনেন, খুব সুন্দর একটা কথা উনি ফেরদৌস সাহেব বলেছেন। আপনি কি আমার কথা শুনছেন? হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি। একটা খুব ইম্পর্টেন্ট কথা বলছেন। আপনি যে কথাটা বলছেন, আসলে সত্যিকার অর্থে যদি আমরা পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করি, তাহলে 71-এর স্বাধীনতা যুদ্ধে 16ই ডিসেম্বরে যে স্বাধীনতা আসে, আমাদের বিজয় হয়, তারপরে কিন্তু আসলে আমরা সত্যিকার স্বাধীনতা পাই নাই। কারণ তখনও যে সরকার আমাদেরকে শাসন করেছে, তারা ইন্ডিয়ার প্রেসক্রিপশনে শাসন করেছে। তো ইন্ডিয়ার সৈন্য ছিল এপ্রিল পর্যন্ত, আমার যদি মনে পড়ে। কিন্তু আপনার তাজউদ্দিন অলরেডি 7 দফা দস্তখত করে এসছে ইন্ডিয়ার সাথে, যেখানে সমস্ত কিছু ইন্ডিয়ার হাতে ছিল। সুতরাং আমরা
আমরা বলতে পারি না, জনগণ ফিল করছে যে আমরা স্বাধীনতা পেয়েছি, আমরা বিজয় পেয়েছি, কিন্তু সত্যিকার অর্থে ৭১ স্বাধীনতা যুদ্ধের পরে আমরা কিন্তু সত্যিকার স্বাধীনতা পাইনি। এবং ৭৫ পর্যন্ত 7 নভেম্বর পর্যন্ত যত ঘটনাই হয়েছে সবগুলো কিন্তু ইন্ডিয়ার প্ররোচনায় হচ্ছে এবং ইন্ডিয়া আধিপত্যবাদকে স্টাবলিশ করার জন্য হচ্ছে। এবং ওই সময় যদি আপনি বলেন যে আমরা স্বাধীন, হ্যাঁ আমাদের একটা পতাকা ছিল, আমাদের একটা ভৌগোলিক সীমারেখা ছিল, কিন্তু সত্যিকার অর্থে আমরা তখন ভারতের আধিপত্যবাদের আন্ডারে ছিলাম। ওইটাকে আপনারা অনেকে গর্ব করে বলতে পারেন, বড় বড় মনুমেন্ট তৈরি করতে পারেন স্বাধীনতার, কিন্তু সত্যিকার অর্থে আমরা কিন্তু ওই সময় স্বাধীন না। আমাদের স্বাধীন পররাষ্ট্রনীতি ছিল না, আমাদের স্বাধীন নিরাপত্তার বিষয় কিছু ছিল না, আমাদের কমার্স স্বাধীন ছিল না, কিছু স্বাধীন ছিল না। এগুলো ভারতের কথার বাইরে আমরা তখন যেতে পারিনি। ইভেন শেখ মুজিবুর মতো এত বড় নেতাও পারেনি ভারতের আধিপত্যবাদের থেকে আমাদেরকে সরিয়ে নিয়ে আসতে। হ্যাঁ, সে ভারতীয় সোলজারকে সরাইছে, কিন্তু মানসিকভাবে, রাজনৈতিকভাবে, সবভাবে ভারতের আন্ডারে ছিল। তো সত্যিকার অর্থে যদি আপনি বলেন ওই সময় কিন্তু আমরা স্বাধীন ছিলাম না। আমরা হয়তো অনেকটা ভারতের আন্ডার একটা স্বায়ত্তশাসিত রাজ্যের মতো ছিলাম, ইন এ ডিফারেন্ট নেম, এছাড়া কিছুই না। স্বাধীনতার ইন্ডিপেন্ডেন্ট যখন আমরা হয়েছি, আপনার কথা শোনা যাচ্ছে না। আমরা 7 নভেম্বর পরে যখন জিয়া রহমান প্রথম স্বাধীন পাওয়ার পেলেন, ওই সময় কিছুদিন আমরা একটা স্বাধীন পররাষ্ট্রনীতি, স্বাধীন সমস্ত কিছু আমরা এনজয় করেছি। আর এই 24শে ডিসেম্বরে যে আন্দোলনটা হচ্ছে, এইটি আসলে মূলত স্বাধীনতার আন্দোলনই হচ্ছে। কারণ তার পরপরই আমাদের এই উপদেষ্টা মন্ডলী, বিশেষ করে আমাদের প্রধান উপদেষ্টা, ভারতের আধিপত্যবাদের থেকে আমাদেরকে সরিয়ে নিয়ে আসতে পারছিলেন এবং ভারতের চোখে চোখ রেখে উনি কথা বলতে পেরেছিলেন। এবং আমাদের কোনো ধরনের বৈদেশিক নীতি শুরু কোনো কিছু ভারতের আন্ডারে ছিল না। আনফরচুনেটলি এই ইলেকশনের মাধ্যমে আবার আমরা ওই ভারত আধিপত্যবাদের এখানে চলে গেছি। এখন আমি মনে করি এই ইলেকশনের থ্রুতে আমরা আমাদের স্বাধীনতা হারিয়েছি, আমাদের সার্বভৌমত্ব আমরা হারিয়ে ফেলেছি। এখন আবার আমরা একই জায়গায় চলে গেছি। তো সত্যিকার অর্থে 53 বছর 54 বছরের মধ্যে কয় বছর আমরা স্বাধীন ছিলাম, এটা আমাদের হিসাব করে বলা উচিত। আমরা কত বছর টোটালি স্বাধীন ছিলাম? বেশিরভাগ সময় আমরা কিন্তু একটা আধিপত্যবাদ, একটা পরাধীনের মধ্যে আমরা বাস করছি। এবং এগুলোর জন্য যারা দায়ী, আমাদের কিছু স্বার্থান্বেষী রাজনৈতিক দল এবং তাদের কিছু নেতা কর্মী আমাদেরকে বারবার ওই একই জায়গায় নিয়ে যাচ্ছে। আমাদের সামরিক বাহিনী কিছু বিভ্রান্ত অফিসার যারা দেশপ্রেমের নামে আমাদেরকে বিক্রি করতেছেন এবং আমাদের স্বাধীনতাকে বিক্রি করতেছেন। এই ধরনের কিছু লোক আমাদের দেশকে আজও একটা পরাধীন ভাবে রেখে দিচ্ছেন। আর দুঃখ হয়, এই জনগণ, আমাদের জনগণ কিন্তু সত্যিকারের স্বাধীন চেতা জনগণ, এবং আমরা বারবারই আমাদের জনগণ রক্ত দিয়ে যাচ্ছে স্বাধীনতা অক্ষুণ্ণ রাখার জন্য, সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার জন্য। কিন্তু বারবারই আমরা একটা ট্র্যাপের মধ্যে পড়ে যাচ্ছি। কতগুলো স্বার্থান্বেষী মহলকে আমরা বিশ্বাস করে তাদের হাতে আমরা বারবার ক্ষমতা তুলে দিচ্ছি, যারা বেসিক্যালি আমাদের জনগণের সাথে বিট্রে করতেছে এবং আমাদের স্বাধীনতা সার্বভৌমকে বারবার বিক্রি করে দিচ্ছে। এটা হলো আমাদের দেশের সবচেয়ে বড় ট্র্যাজেডি। আমাদের দেশের মতো কিন্তু হিস্ট্রি খুব কম দেশের আছে যারা এতটা রক্ত দেয় স্বাধীনতার জন্য, সার্বভৌমত্বের জন্য, বাক স্বাধীনতার জন্য, এই ভাষার জন্য। কিন্তু বারবারই আমরা কতগুলো গোষ্ঠীর আন্ডারে চলে যাচ্ছি এবং এই ট্র্যাপে পড়ে যাচ্ছি। আমি আশা করবো আগামীতে আমাদের